আচ্ছা, কেস স্টাডি বলতে আমরা এক্সিস্টিং ডেটা নিয়ে মানে রিসার্চ মেথড মানে তো আমাদের ডেটা কালেকশনের প্রসেসটা কীভাবে ডেটা কালেক্ট করি। এখন কেস স্টাডিতে যেটা হয় আমরা প্রিভিয়াস বা এক্সিস্টিং যে ডেটাগুলো আছে ওই ডেটাগুলো ইউজ করি। লাইক এক্সিস্টিং ডেটা কী আছে, পূর্বের করা কোনো গবেষণা পেপার কিংবা পূর্বের করা কোনো নিউজ পেপার কিংবা পূর্বের কোনো বই, এই এইগুলো আমরা কালেক্ট করে ওইগুলো পড়ে বিশ্লেষণ করে তারপরে কোনো একটা রেজাল্ট দিই কিংবা গবেষণা করি, ওইটা হয় আমাদের কেস স্টাডি। ওকে, তারপরে আসি স্যাম্পলিং প্রসিডিউরে। স্যাম্পলিং বলতে অ্যাকচুয়ালি কি, স্যাম্পলিং বলতে কী বোঝায় আমরা কি কেউ বলতে পারবো? যেহেতু আমাদের ফার্স্ট ইয়ারে স্যাম্পল পপুলেশন এগুলো পড়ানো হয়। কেউ কি এখানে আছেন যে বলতে পারবেন স্যাম্পলিং আর পপুলেশনটা কি? এখানে যদিও দেয় আছে, এনিওয়ান? স্যাম্পলিংটা আচ্ছা, মারিয়া বাদে অন্য কেউ? আসলে স্যাম্পলিং প্রসিডিউর হইলো গবেষণার জন্য মানে একটা নির্দিষ্ট মানে বাছাই করা আর কি, মানে আমি কাদের দিয়ে গবেষণাটা পরিচালনা করবো, মানে কাদের উপর গবেষণা করবো এটা আর কি তাহলে নির্ণয় করা মানে। পপুলেশনটা কি? আচ্ছা, সিয়াম ভাই বলেন। কোনো এক্সপেরিমেন্ট করার জন্য আমরা পুরো একটা দেশের সম্পূর্ণ মানব জাতির উপরে এক্সপেরিমেন্ট করতে পারি না বা অত বাজেট থাকে না। এর জন্য আমরা কিছু নির্দিষ্ট মানুষ বা প্রাণীর উপরে এক্সপেরিমেন্ট করি, যেটা আমরা পরবর্তীতে পুরো মানব জাতির উপরে অবরোহ পদ্ধতিতে প্রয়োগ করতে পারি। এবং ওই নির্দিষ্ট কিছু মানুষকে বলা হয় স্যাম্পল এবং পুরো মানব জাতির সংখ্যাকে বলা হয় পপুলেশন। হ্যাঁ, বিষয়টা এরকমই যে আমরা এরকমই, কিন্তু আপনি যেটা বলছেন অ্যাকচুয়ালি ওইটা কিনা আমার, যদি আমি শিওর না যে, ওকে যাই হোক, আমি যেটা বোঝাতে চাইছি বা যেটা বলবো, পপুলেশন অ্যান্ড স্যাম্পলিংয়ের মধ্যে ডিফারেন্স এখানে। পপুলেশন হলো আমি যাদের নিয়ে কাজ করতেছি ওইটাই পপুলেশন। ধরেন আমি রিসার্চ করতেছি ঢাকা কলেজের স্টুডেন্টদের মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্যের অবস্থা নিয়ে। সো আমার পপুলেশন কারা? ঢাকা কলেজের যত স্টুডেন্ট আছে সবাই। এখন আমি কি সবার থেকে ডেটা কালেক্ট করব? অবভিয়াসলি সবার থেকে ডেটা কালেক্ট করবো না। ঢাকা কলেজে 12,000 স্টুডেন্ট আছে, আমি 12,000 থেকে ডেটা কালেক্ট কখনোই করতে পারবো না। আর 12,000 ডেটা কালেক্ট করলে ওইটাকে অ্যানালাইজ করতে অবস্থা খারাপ হয়ে যাব। সো আমরা কি করি, পুরো ঢাকা কলেজ থেকে ডেটা কালেক্ট না করে, মানে সবার থেকে ডেটা কালেক্ট না করে, আমি এখান থেকে সর্বোচ্চ 200 বা 300 ডেটা কালেক্ট করব। এই 200 বা 300 ডেটা দিয়েই আমি, মানে 200 বা 300 ডেটা কালেক্ট করে অ্যানালাইজ করে আমি বলবো এই রেজাল্টটা পুরো ঢাকা কলেজের রেজাল্ট। সো আমি আমি ধরুন 300 ডেটাই নিলাম, আমি 300 ডেটা দিয়ে কীভাবে বলতেছি পুরো ঢাকা কলেজের। আচ্ছা, ওটাতে পরে আসি। সো এখানে অ্যাকচুয়ালি কী হইতেছে, আমি গবেষণা করতেছি ঢাকা কলেজের সব স্টুডেন্টের উপর, কিন্তু ডেটা কালেক্ট করতেছি মাত্র 300 স্টুডেন্ট থেকে। সো এই যে পুরো সব আমি যাদেরকে রিপ্রেজেন্ট করাইতেছি, মানে আমার ফুল যাদেরকে নিয়ে কাজ করতেছি সম্পূর্ণ একটা গোষ্ঠী, এটা হলো আমার পপুলেশন। আর স্যাম্পলটা হলাম আমি যাদের থেকে ডেটা কালেক্ট করতেছি। আমি ডেটা কালেক্ট করতেছি কাদের থেকে? 300 স্টুডেন্ট থেকে, অর্থাৎ আমার অ্যাকচুয়াল পার্টিসিপেন্ট। এইরাই হলো আমার স্যাম্পল। এখন মানে স্যাম্পলিংটা হলো একটা বড় পপুলেশন থেকে গবেষণার জন্য প্রতিনিধিত্ব করে একটা নির্দিষ্ট সংখ্যক অংশগ্রহণকারী। এই যে যেটা হইলো এখানে আমি 300 স্টুডেন্ট নিলাম ডেটা কালেকশনের জন্য, এই 300 স্টুডেন্ট কী করতেছে? পুরো ঢাকা কলেজকে রিপ্রেজেন্ট করতেছে। অবভিয়াসলি আমি র্যান্ডমলি 300 জনকে নিয়ে বলতে পারবো না যে এই 300 জন পুরো ঢাকা কলেজকে রিপ্রেজেন্ট করতেছে। তার মানে আমার এটা মাথায় রাখা লাগবে, আমি যখন স্যাম্পল সাইজটা ঠিক করবো কিংবা স্যাম্পলিং প্রসেসটা ঠিক করব, তখন আমার এটা মাথায় রাখা লাগবে আমি কাজ করতেছি ঢাকা কলেজের স্টুডেন্ট নিয়ে, কিন্তু আমি সবার থেকে ডেটা না নিয়ে মাত্র 300 জনের থেকে ডেটা নিতেছি। সো এই 300 জন স্টুডেন্ট কীভাবে পুরো ঢাকা কলেজকে রিপ্রেজেন্ট করবে, এটা একটা বিষয়। এখন এটা কীভাবে করতে পারে? ধরেন ঢাকা কলেজে কত ধরনের মানে কত টাইপের স্টুডেন্ট আছে, কত ধরনের ডিফারেন্স আছে, এই সবগুলো আমার আগে বের করা লাগবে, আইডেন্টিফাই করা লাগবে। কত ধরনের ডিফারেন্স আছে? 19টা ডিপার্টমেন্ট আছে, 19টা ডিপার্টমেন্টে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, চার ইয়ারের স্টুডেন্ট আছে। তারপর এই 19টা ডিপার্টমেন্টে প্রতি ডিপার্টমেন্টে ডিফারেন্ট ইকোনমিক কন্ডিশনের, ইকোনমিক ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছে। কেউ হলে থাকে, কেউ মেসে থাকে, কেউ ফ্যামিলির সঙ্গে থাকে, এরকম ডিফারেন্স আছে। সো আমার কী করা লাগবে, এই যে আমি 300 পার্টিসিপেন্ট নিতেছি, এই 300 পার্টিসিপেন্টের মধ্যে এই সব ধরনের ডিফারেন্স
থেকে ডেটা কালেক্ট করা লাগবে। অর্থাৎ আমার 300 পার্টিসিপেন্টের মধ্যেই 19টা ডিপার্টমেন্ট থেকে পার্টিসিপেন্ট থাকবে, ডিফারেন্ট ইকোনমিক ব্যাকগ্রাউন্ড থেকে পার্টিসিপেন্ট থাকবে, ডিফারেন্ট লিভিং সিচুয়েশন, মানে ডিফারেন্ট জায়গায় বাস করে, কেউ হলে থাকে, কেউ মেসে থাকে, কেউ বাসায় থাকে, এরকম পার্টিসিপেন্ট তো থাকা লাগবে। এটা হলাম আমার স্যাম্পলিং। মানে এই কারণে আমার প্রসিডিউরের জন্য কিছু গাইডলাইন দিয়ে আছে বা কিছু টাইপ আছে, প্রবাবিলিটি, নন প্রবাবিলিটি, এরকম স্যাম্পলিংয়ের ভাগ আছে। আমরা ওইগুলো ফলো করে এই স্যাম্পলিংটা করি, যে আমরা অ্যাকচুয়ালি কীভাবে ডেটা কালেক্ট করব বা আমার স্যাম্পলটা ঠিক করব। এখানে ধরেন একটা ছবি দেওয়া আছে, ছবিটা যদি দেখেন, আমার টার্গেট পপুলেশনে কী আছে, লাল, সাদা, কমলা, এরকম অনেক কালারের মানুষ আছে। আমি স্যাম্পলে কী করছি, সবগুলো কালার থেকে একটা একটা করে মানুষ নিয়ে আমার স্যাম্পল সাইজ ঠিক করছি। অর্থাৎ এই 4 জন মানুষ কী করতেছে, ওকে, এখানে যদি ডিফারেন্সটা দেখি, প্রথমে যেটা আছে বড় ছবি অনেকগুলো মানুষ, এটা আমার পপুলেশন, আর পরে যেটা আছে 4 জন মানুষ, এটা আমার স্যাম্পল। অর্থাৎ আমি 4 জনের থেকে ডেটা কালেক্ট করছি এবং আমি বলতেছি আমার যে রেজাল্টটা আসছে, এই রেজাল্টটা এই 4 জনের না, এই রেজাল্টটা এই পুরো সব মানুষের। অর্থাৎ এই 4 জন এই সম্পূর্ণ পপুলেশন, অর্থাৎ সম্পূর্ণ জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করতেছে। এটাই হলো পপুলেশন অ্যান্ড স্যাম্পলিং। ওকে, এখন আসি স্যাম্পলিং প্রসিডিওরে। জাস্ট 8টা টেকনিক আছে স্যাম্পলিংয়ের। এখানে আপনার 2টা টাইপে ভাগ করা আছে, একটা আপনার প্রবাবিলিটি স্যাম্পলিং আর একটা নন প্রবাবিলিটি স্যাম্পলিং। এখন প্রবাবিলিটি স্যাম্পলিংয়ে 4টা ভাগ আছে, একটা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, আচ্ছা এগুলোতে পরে আসি। সো প্রবাবিলিটি স্যাম্পলিংয়ে 4টা ভাগ আছে। প্রথম ভাগ যেটা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। সিম্পল র্যান্ডম স্যাম্পলিংয়ে যেটা করি আমরা, পপুলেশনের প্রত্যেক সদস্যের সমান সুযোগ রেখে র্যান্ডমভাবে স্যাম্পল নির্বাচন করা হয়। তার মানে ধরেন আমার পপুলেশন পুরো ঢাকা কলেজ। সো আমি যদি এখানে আমার সিম্পল র্যান্ডম স্যাম্পলিং ইউজ করি, তখন আমি কি করব, পপুলেশনের প্রত্যেক সদস্যের সমান সুযোগ থাকবে এরকম একটা ওয়েতে র্যান্ডমভাবে নির্বাচন করব। ওই যেটা বললাম আমি, 19টা ডিপার্টমেন্ট আছে, তার মানে আমি কি করব, 19টা ডিপার্টমেন্ট থেকে র্যান্ডমলি ডেটা নিতে থাকবো। ধরেন আমি 19টা ডিপার্টমেন্ট থেকে 10টা করে ডেটা নিলাম র্যান্ডমলি, যে কারো থেকে আমার 200 ডেটা হয়ে গেল, বা 15টা করে ডেটা নিলাম, আমার 300টা ডেটা হয়ে গেল। এটা হলো সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। তারপরে সিম্পল র্যান্ডম স্যাম্পলিংয়ে এটা হয় তাহলে যে পপুলেশনে যারাই আছে, যত ধরনের ডিফারেন্স আছে তাদের মধ্যে সবার সমান সুযোগ থাকে র্যান্ডমলি সিলেক্ট করলেও। আরেকটা আছে সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিং। সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিংয়ে যেটা হয়, একটা নির্দিষ্ট ইন্টারভাল দিয়ে দিয়ে আমরা স্যাম্পল নির্বাচন করি। যেমন ধরেন এখানে যেটা লিখছিলাম, ধরেন আমার এই স্লাইডে যদি আসি, এখানে পপুলেশনে অনেকগুলো মানুষ আছে, আমি এখান থেকে আমি স্যাম্পল ঠিক করতেছি। সো সিম্পল র্যান্ডম স্যাম্পলিংয়ে কী করব, আমি এখানে যত ধরনের কালার আছে, ধরেন সাদা কালার আছে অনেকগুলা, লাল কালার আছে অনেকগুলা। সো আমি এরকম কালার ওয়াইজ একটা একটা করে জাস্ট র্যান্ডমলি লাল কালার থেকে যে কোনো একজনকে নিয়ে নেব, সাদা কালার থেকে যে কোনো একজনকে নিয়ে নেব। এটা হইব সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। আর এরপরে যেটা ছিল সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিং, এখানে আমি কি করব, ধরেন আমি একদম বাম পাশের থেকে ঠিক শুরু করলাম, একদম বাম পাশে যে আছে তাকে সিলেক্ট করব। তারপরে 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 2 জনকে বাদ দিয়ে 3য় জনকে ঠিক করব। আবার সেম ওয়েতে 3য় জনের পরে যে 2 জন আছে ওই 2 জনকে বাদ দিয়ে আবার তারপরের জন সিলেক্ট করব। আবার তারপরে 2 জনকে বাদ দিয়ে তারপরের জনকে সিলেক্ট করব। এটা হয় আপনার সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিং। সো এখানে আপনার ডিফারেন্ট কন্ডিশনে, মানে এটা আমার ডেটাটা কীরকম, আমার গবেষণাটা কীরকম, এটার উপর ডিপেন্ড করতেছে যে আমি অ্যাকচুয়ালি মানে যেরকমভাবে বললাম, আমি তো এমনভাবে ডেটা কালেক্ট করবো না যে আমি লাইনে দাঁড় করাই দিছি, ওইখান থেকে আমি 10 জন লাইনে দাঁড় করাই 2 জন বাদ দিয়ে তারপরে ডেটা নিতেছি। সো এটা আপনার সিচুয়েশনের উপর ম্যাটার করে যে আমি এই সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিংটা কীভাবে কন্ডাক্ট করব। তারপর আসি স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিংয়ে যেটা হয় যে, আচ্ছা এগুলো নিয়ে এটার উপর একটা ভিডিও আছে, ওইটা দেখলে আরও ক্লিয়ার হবে। সো স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিংয়ে যেটা হয়, পপুলেশনকে বিভিন্ন গ্রুপে ভাগ করে আমি, আর তারপরে ওই গ্রুপ থেকে আমি র্যান্ডমলি স্যাম্পল নিই। সো ধরেন ঢাকা কলেজ থেকে আমি ডেটা নিব, ঢাকা কলেজ আমার পপুলেশন, ঢাকা কলেজকে আমি কয়েকটা সাবগ্রুপে ভাগ করব স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিংয়ে। সাবগ্রুপগুলো কী হইতে পারে, 19টা ডিপার্টমেন্ট। তারপর আমি কি করব, 19টা ডিপার্টমেন্ট থেকে র্যান্ডমলি যে কাউকে নিব।
যে সব ডিপার্টমেন্ট থেকে নিতেছি কিন্তু প্রতি ডিপার্টমেন্ট থেকে র্যান্ডমলি যে কাউকে নিতেছি, এটা হয় আপনার স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। তারপরে যেটা আছে ক্লাস্টার অ্যান্ড মাল্টি স্টেজ স্যাম্পলিং, দুইটা সেমই, ক্লাস্টার বা মাল্টি স্টেজ। এখানে যেটা হয় যে পপুলেশনকে আমি গ্রুপে ভাগ করে, কিন্তু এই গ্রুপটা আবার ওকে আমি পপুলেশনকে প্রথমে গ্রুপে ভাগ করি। সো ধরেন ঢাকা কলেজের ক্ষেত্রে যদি এক্সাম্পল দিই, আমি 19টা ডিপার্টমেন্ট ওয়াইজ 19টা গ্রুপে ভাগ করলাম। সো স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিংয়ে কী করছি, প্রতি ডিপার্টমেন্ট থেকে র্যান্ডমলি যে কারো থেকে ডেটা নিছি। আর ক্লাস্টার বা মাল্টি স্টেজে কী করব, আমি 19টা ডিপার্টমেন্টকে 19টা গ্রুপে ভাগ করলাম। এখন আমি কি করব, এই 19টা গ্রুপ থেকে কয়েকটা গ্রুপকে আমি ঠিক করে নিব, বা কয়েকটা গ্রুপকে পপুলেশন আকারে নিব। সো আমি 19টা ডিপার্টমেন্টকে ভাগ করলাম, 19টা ডিপার্টমেন্ট থেকে আমি ধরেন 10টা ডিপার্টমেন্ট নিয়ে নিলাম। সো আমি 10টা ডিপার্টমেন্টের সবার থেকে ডেটা নিব। এটা হয় আমার ক্লাস্টার বা মাল্টি স্টেজ স্যাম্পলিং। ওকে, এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে স্যাম্পলিংয়ে? আচ্ছা, সো ধরেন একটা ভিডিও আমি কালেক্ট করে আসলাম কয়েকটা। Simple random sampling. Simple random sampling gives every member of the population an equal chance of being selected. This minimizes bias and creates a representative sample. Imagine putting everyone's name into a giant bowl. First, identify the population and assign each member a unique number. Then, select the required sample using a random method. The selected individuals form the sample. That's the basic idea of simple random sampling. ওকে, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং ক্লিয়ার। ভিডিও দেখে বুঝতে পারেন এমন কেউ আছেন? আচ্ছা, তারপরে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। স্ট্র্যাটিফাইড স্যাম্পলিংটা কী ছিল? এখানে দেখি। Stratified sampling divides a population into distinct subgroups called strata. This ensures that every group is perfectly represented. For example, a population can be divided by age, department, or region. Then, a random sample is selected from each stratum. These selected groups are combined to form the final sample. Stratified sampling helps ensure important subgroups are represented. ওকে, সো স্ট্র্যাটিফাইড স্যাম্পলিংটা তাহলে কি? ওই যেটা বললাম, আমি গ্রুপে ভাগ করি প্রথমে, ওই প্রতিটা গ্রুপ থেকে র্যান্ডমলি কাউকে সিলেক্ট করি। তারপরে সে ক্লাস্টার আমরা যেটা করি, গ্রুপে ভাগ করি, ওই 19টা গ্রুপে ভাগ করলে 19টা গ্রুপ থেকে আমি র্যান্ডমলি কয়েকটা পুরো গ্রুপকে ঠিক করি। আচ্ছা, এটা ভিডিওটা দেখবে। ক্লাস্টার স্যাম্পলিং। Cluster sampling divides a population into natural groups called clusters. For example, a city's population can be divided into schools, neighborhoods, or regions. Researchers randomly select clusters from the population. Then, they study all members within the selected clusters. Remember, cluster sampling selects groups rather than individuals. ওকে, তাহলে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং আর ক্লাস্টার স্যাম্পলিং দুইটা ডিফারেন্স কোন জায়গায়? স্ট্র্যাটিফাইড অ্যান্ড ক্লাস্টার দুইটাতেই আমরা গ্রুপে ভাগ করি, কিন্তু স্ট্র্যাটিফাইডে আমরা কি করি, প্রতি গ্রুপ থেকে ইন্ডিভিজুয়ালকে সিলেক্ট করি, অর্থাৎ র্যান্ডমলি ইন্ডিভিজুয়াল পার্টিসিপেন্ট থেকে ডেটা নেই। আর ক্লাস্টার স্যাম্পলিংয়ে কী করি, আমরা গ্রুপে ভাগ করি কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল থেকে ডেটা নেই না, আমরা ইন্ডিভিজুয়ালকে সিলেক্ট করি না, আমরা ফুল গ্রুপ থেকে ডেটা নিই। যে গ্রুপটা ঠিক করব ওই গ্রুপের সবার থেকে ডেটা নিই। ওকে, ক্লিয়ার এটা? Simple random sampling gives every member of the population. এখন একটু ডিফারেন্স দেখি যে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, ক্লাস্টার র্যান্ডম স্যাম্পলিং অ্যান্ড স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং, এগুলোর মধ্যে ডিফারেন্সটা। 3 probability sampling methods can select samples from the same population in very different ways. Simple random sampling randomly selects individuals from the entire population, giving each member an equal chance of selection. Stratified sampling divides the population into strata and randomly selects individuals from every stratum.
Cluster sampling divides the population into clusters, randomly selects some clusters, and studies the selected groups. Simple random selects individuals, stratified samples every group, while cluster selects groups. 3. ওকে, প্রবাবিলিটি স্যাম্পলিং পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? 10 মিনিটে শেষ করে দেব। ওকে, নাই, তাহলে এখন নন প্রবাবিলিটিতে আসি। নন প্রবাবিলিটি স্যাম্পলিংয়েও 4টা টেকনিক আছে। একটা আপনার আছে ইনসিডেন্টাল স্যাম্পলিং বা কনভিনিয়েন্স স্যাম্পলিং। এখানে যেটা হয়, সহজে বা দ্রুত যাদেরকে পাওয়া যায় বা যারা অংশ নিতে রাজি, অর্থাৎ যারা নিজে থেকে ডেটা দিতে রাজি, তাদের মধ্যে থেকে স্যাম্পল নেওয়া হয়। অর্থাৎ ধরেন আমাদের ক্ষেত্রে যেটা হবে, আমরা যারা 7 কলেজে আছি তাদের ক্ষেত্রে ডেটা কালেকশনে একটু প্রবলেম আছে। আমরা কি করব, র্যান্ডমলি রাস্তায় নামবো, মানে আমাদের ক্যাম্পাসে নামবো, ক্যাম্পাসে নেমে সামনে যাকে পাবো কিংবা আমার ফ্রেন্ড যারা আছে, প্রথমে কি করে আমাদের পরিচিত যারা আছে তাদের থেকে ডেটা নিই। তারপরে কি করি, আমাদের ক্যাম্পাসে যাই, ক্যাম্পাসে যাদেরকে পাই তাদেরকে জিজ্ঞেস করি যে ভাইয়া আমার একটু রিসার্চ করতেছি, আমার ডেটা লাগবে, আপনি দিতে পারবেন কিনা। রাজি হলে তার থেকে ডেটাটা নিয়ে নেই। এই জিনিসটা ইনসিডেন্টাল বা কনভিনিয়েন্স স্যাম্পলিং, অর্থাৎ আমি সহজে বা দ্রুত যাদের থেকে ডেটাটা নিতে পারবো বা যারা নিজে থেকে দিতে চায় তাদের থেকে যখন নেই, তাদেরকে যখন স্যাম্পল হিসেবে ঠিক করি, তারা ওইটা হয় ইনসিডেন্টাল স্যাম্পলিং। তারপরে আসে পারপোসিভ বা জাজমেন্টাল স্যাম্পলিং। সো এইটাও যে জাজমেন্ট টাইপেরই, যে আমার গবেষণার যে ইন্টেনশনটা আছে ওই ইন্টেনশন অনুযায়ী নির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিদের নির্বাচন করা হয় যখন, বা স্যাম্পল হিসেবে ঠিক করা হয়, ওইটা হয় পারপাসিভ স্যাম্পলিং। এইখানে পারপাসিভ স্যাম্পলিং আসলে সব ধরনের রিসার্চ ইউজ হয় না, কারণ ধরেন আমি যদি এইটা নিয়ে গবেষণা করি যে মাদকাসক্ত ব্যক্তিদের, মাদকাসক্ত না, ধরেন যারা জেলে থাকে, অর্থাৎ ক্রাইম কোর্টে বা সাজাপ্রাপ্ত আসামিদের মানসিক স্বাস্থ্য নিয়ে গবেষণা যদি করি, সেক্ষেত্রে এখানে কিন্তু আমি র্যান্ডমলি কারো থেকে ডেটা নিতে পারবো না। আমার কি করা লাগবে, জেলে যাওয়া লাগবে, যারা সাজাপ্রাপ্ত আসামি আছে তাদেরকে ঠিক করা লাগবে। এর বাইরে আমার স্যাম্পল নেওয়ার কোনো অপশনই নাই। এটা হলাম এই টাইপ যে সিচুয়েশন থাকে যখন এরকম, ওইটা হয় পারপাসিভ স্যাম্পলিং, যে আমার গবেষণার যে ইন্টেনশন আছে ওই ইন্টেনশন অনুযায়ী আমার পপুলেশনের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য থাকে। যেমন এখানে বৈশিষ্ট্য কি, সে আসামি বা কোনো ক্রাইম করছে, তো আমার ওই রকম ব্যক্তি লাগবে। সো যখন আমরা এরকম করি যে কোনো একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিদেরই সিলেক্ট করি ইন্টেনশনালি, ওইটা হয় আমার পারপাসিভ স্যাম্পলিং। তারপরে আসি কোটা স্যাম্পলিং। কোটা স্যাম্পলিংয়ে যেটা হয় যে পপুলেশনকে আমি বিভিন্ন গ্রুপে বা শ্রেণীতে ভাগ করি এবং প্রতি গ্রুপ থেকে নির্দিষ্ট সংখ্যক পার্টিসিপেট নেওয়া হয়। এটা আপনার অনেকটা ওই স্ট্র্যাটিফাইড স্যাম্পলিংয়ের মতন। স্ট্র্যাটিফাইডে কী করতাম, আমরা গ্রুপে ভাগ করলাম, যেমন ধরেন ঢাকা কলেজকে 19টা গ্রুপে ভাগ করছি, তারপরে কি করছি 19টা গ্রুপ থেকে, মানে 19টা ডিপার্টমেন্ট থেকে র্যান্ডমলি ডেটা নিছি। একটা ডিপার্টমেন্ট থেকে আমি 10টা নিতে পারি, আরেকটা ডিপার্টমেন্ট থেকে 15টা নিতে পারি, আরেকটা ডিপার্টমেন্ট থেকে ধরেন 5টা ডেটা নিছি। এরকম 19টা ডিপার্টমেন্ট থেকে নিছি, বাট র্যান্ডমলি নিছি। ওটা হচ্ছে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং প্রবাবিলিটির। আর নন প্রবাবিলিটির কোটা স্যাম্পলিংয়ে যেটা করি, এরকম গ্রুপে ভাগ করি। সো আমি 19টা ডিপার্টমেন্টকে 19টা গ্রুপে ভাগ করলাম, তারপর আমি কি করব, এরকম র্যান্ডমলি নিব না, আমি এটা ঠিক করব প্রতি ডিপার্টমেন্ট থেকে আমি 10টা করে ডেটা নিব বা প্রতিটা ডিপার্টমেন্ট থেকে 15টা করে ডেটা নিব। ওইটা হয় আমার কোটা স্যাম্পলিং টেকনিক, যখন আমি এইভাবে ডেটা কালেক্ট করি। আর আরেকটা আছে আপনার স্নোবল টেকনিক। স্নোবল টেকনিকটা আপনার এটাকে রেফারেল সিস্টেম বলতে পারেন, যে রেফারেল সিস্টেমে, যে আমি প্রথমে কি করি, এখানে আমার পরিচিত যারা আছে তার থেকে ডেটা নেই। তারপরে কি করি, আমি ধরেন সাজিদ আমার পরিচিত, আমি সাজিদ থেকে ডেটা নিলাম এবং তাকে বললাম যে ধরেন আমার ডেটাটা আমি গবেষণা করতেছি মাদকাসক্ত নিয়ে। সো এখানে কি হবে, আমি র্যান্ডমলি যদি কাউকে জিজ্ঞেস করি আপনি মাদকাসক্ত কিনা, অবভিয়াসলি মাইরও খাইতে পারে কিংবা অ্যান্সার দিবে না মানুষ। সো আমি তখন কি করব, আমার পরিচিত ধরেন সাজিদ আমার বন্ধু, আমি জানি ও মাদক সেবন করে, সো আমি ওর থেকে ডেটা নিব। ওর থেকে ডেটা নিয়ে আমি ওকে বলবো যে আমি এরকম গবেষণা করতেছি, সো তোমার এটা আসলে হাসার কিছু না, আমি প্র্যাকটিক্যাল একটা সিচুয়েশন বলতেছি এটার পরে, এক্সাম্পলটার পরে।
সো সাজেদকে আমি এরপরে বলবো যে আমি যেহেতু র্যান্ডমলি ডেটাটা নিতে পারবো না, সো তুমি তোমার পরিচিত যারা আছে এরকম মাদক নেয় তাদের থেকে তুমি ডেটা নাও। সো ধরেন সাজেদ আমাকে মারিয়ার রেফারেন্স দিল, আমি তারপরে মারিয়া থেকে ডেটা নিয়ে আবার মারিয়াকে বলবো যে ওকে আমি ডেটাটা নিতেছি তোমার থেকে, এখন তোমার পরিচিত যারা আছে তাদেরকে একটু বলো এটা, বা তাদের একটু তাদের সাথে আমার পরিচয় করে দাও যাতে আমি তাদের থেকে ডেটা নিতে পারি। যখন আমরা এইভাবে ডেটা কালেক্ট করি ওইটা হয় স্নোবল স্যাম্পলিং। আর আচ্ছা, এটা আপনারা হাসলেন যদিও, কিন্তু এটা কিন্তু সিরিয়াস একটা ইস্যু যে মাদক নিয়ে যখন গবেষণা করবেন এরকম সিচুয়েশনে পড়া লাগবে এবং স্নোবল স্যাম্পলিং ইউজ করা লাগবে। আমি যদি প্র্যাকটিক্যাল একটা রিসার্চের কথা বলি, আমাদের একটা পেপার ধরেন বাংলা একাডেমিতে জমা আছে, এখন ওটা ওনারা কিছু বলে নাই, প্রায় 2 দিন ধরে জমা রাখছে। সো ওইখানে আমরা স্নোবল স্যাম্পলিং ইউজ করছি। আমাদের টপিকটা ছিল পথশিশুদের মাদকাসক্ত নিয়ে। এখন এখানে আমরা কি করব, পথশিশুদের মাদকাসক্ত, পথশিশু ধরেন আমরা র্যান্ডমলি 1-2 জনের সঙ্গে ভালো সম্পর্ক বিল্ড আপ করতে পারবো, ওরা ধরেন আমাদেরকে সব বলবে ওদের সম্পর্কে। কিন্তু যত পথশিশু আছে সবার থেকে তো আমি পাবো না, বা ওদেরকে জিজ্ঞেস করলেও বলবে না যে অ্যাকচুয়ালি ওরা মাদকাসক্ত কিনা বা মাদক নেয় কিনা। তো তখন আমি কি করবো, এটা ধরেন বাংলা একাডেমি আমাদের অনুমতি দিল, আমরা কি করব, একজনকে বা একজনের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলবো, কোনোভাবে র্যাপো বিল্ড আপ করবো। তারপর তার থেকে ডেটা নিয়ে তাকে বলবো যে সে যাদের সাথে খায় বা মাদকটা নেয় কিংবা তার পরিচিত যারা আছে তার মতো মাদক আসক্ত তাদের সাথে পরিচয় করাই দিতে আমাদের। তারপরে আমরা তাদের কাছে গিয়ে ডেটা নিব। তারপরে আবার ধরে না ও আমাদেরকে 3 জনের সাথে পরিচয় করে দিল, ওই 3 জনের কাছে আবার সেম কোশ্চেন করবো যে আপনাদের 3 জনের পরিচিত যারা আছে তাদের সাথে পরিচয় করাই দেন। এইভাবে আমি ডেটাটা কালেক্ট করতে থাকবো। সো এরকম সিচুয়েশন যখন আসে তখন আমরা স্নোবল টেকনিক ইউজ করি, স্নোবল স্যাম্পলিং টেকনিকটা ইউজ করি। ওকে, সো শেষ আজকে এ পর্যন্তই। এখন স্যাম্পলিং প্রসিডিওরের মধ্যে কারো কোনো প্রবলেম আছে? স্যাম্পলিংটা মেথডটা মোটামুটি সবাই ধরতে পারবে আশা করি, কিন্তু স্যাম্পলিং প্রসিডিওরটা আমাদের মাস্ট বি একদম অ্যাকচুয়াল কারেক্ট হওয়া লাগবেই। স্যাম্পলিং প্রসিডিওর ভুল হইলে পুরো রিসার্চ ভুল হবে। মানে আপনি পুরোটা রিসার্চ করবেন কিন্তু রেজাল্ট উল্টাপাল্টা আসবে কিংবা পাবলিকেশনে গিয়ে ঝামেলা হইব। সো স্যাম্পলিংটা ইম্পর্টেন্ট। স্যাম্পলিংয়ে কারো কোনো প্রবলেম বা কোশ্চেন আছে? নাই। আচ্ছা, আমি তাহলে একটা অ্যাসাইনমেন্টটা, হ্যাঁ আমি যদি একটা রিসার্চ করি, যে রিসার্চ